স্যালারি ছাড়া আর কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যায়? এবার আমরা যখন রেলের কিছু কাজ করতে যাই, ধরুন আমরা একটা লাইন বাড়াবো, তখন যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সরে যেতে হবে, কিছুতেই মানবে না, সরানো যাবে না। এবার সমস্ত রাজনৈতিক দলের লোকজন পতাকা নিয়ে আমাকে ঘিরে ধরেছে। যে অনেকে দেখবেন আমার দমদমে সিগন্যালে দাঁড়িয়ে যায়। তো স্যার, আমাদের দর্শকরা এটা জানতে চান যে আপনি যে রেলে জব করছেন, প্রথমে যে পোস্টে আপনি নিযুক্ত হয়েছিলেন, কি এক্সাম দিয়ে আপনি ওই পোস্টে গিয়েছিলেন? একদিন যদি কেউ পড়াশোনা মিস করে, একদিন, তাহলে কিন্তু 1000 জনের থেকে পিছিয়ে পড়বে। অর্জুনকেও কিন্তু শ্রীকৃষ্ণ গাইড করেছিল, তারপরে সে অর্জুন। দ্রোণাচার্যও ছিল একজন কোচ। তো কোচিং আমাদের দরকার। আর নিজেকে কখনো ভাববে না যে হবে না, ভাববে ওর হয়েছে, পাড়ায় তো কারণ না কারো দেখছে হয়েছে, ওর হয়েছে, আমারও হবে। এই যে পোস্টটা যেটা আছে ট্রাফিক ইন্সপেক্টর, এই পোস্টের পে স্কেলটা কেমন থাকে? নমস্কার সবাইকে, আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে ভারতীয় রেলওয়ের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আছেন আমাদের সাথে। তিনি ভারতীয় রেলওয়েতে দীর্ঘদিন ধরে আছেন। তার নাম রাকেশ চৌধুরী এবং শিয়ালদা ইস্টার্ন রেলওয়েতে ট্রাফিক ইন্সপেক্টর পদে তিনি নিযুক্ত আছেন। চলুন আজকে পডকাস্টে তার জীবন সম্বন্ধে একটু জানা যাক। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। আজকে আমাদের দর্শকদের আপনার যে জীবনের কাহিনী সেগুলো আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো স্যার, প্রথমে যেটা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি আপনার জীবনের সম্বন্ধে কিছু একটু বলুন। আপনার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে? জীবন তো ছোটবেলার থেকেই শুরু হয়েছে। তো মানে আমার জার্নি বলতে কি আমার রেলের জার্নি নাকি আমার লাইফের পুরোটাই। জার্নি? আমি একদম খুবই গরিব ঘরের একটা ছেলে। ছোটবেলার থেকে আমরা স্ট্রাগল করেছি। স্ট্রাগল সবাই করে, সবাই যে যার মতো স্ট্রাগল করে থাকে। তো আমার স্ট্রাগলটা এরকম ছিল, বাবা মা খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। তো আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে পড়াশোনা করাটাও একটা বিলাসিতা। তো আমার বাবা অনেক কষ্ট করেছে, মানে সেলসম্যান ছিলেন। আচ্ছা। সেখান থেকে আমাকে হায়ার এডুকেশন করিয়েছেন আমার বাবা। তো আমার না চাকরি কিভাবে পেতে হয় সেরকম জ্ঞান ছিল না, যে কি করতে হয় চাকরি পাওয়ার জন্য। তো আমি মাধ্যমিক পাশ করলাম। মাধ্যমিক পাশ করার পর টুকটাক আমি কাজে ঢুকে গেলাম এবং সঙ্গে পড়াশোনা চালাচ্ছি। তো তারপরে আস্তে আস্তে এইচএস পাস করলাম, তারপরে গ্র্যাজুয়েশনে গেলাম। তো গ্র্যাজুয়েশনটা হলো আমার একটু কঠিন পিরিয়ডের সময়। সেই টাইমে আরও অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হলো। তো আমি কলেজে ঠিকমতো অ্যাটেন্ডেন্স দিতে পারতাম না, কারণ আমি সাইডে চাকরি করতাম বিভিন্ন রকম, যেমন ক্যাটারিং করতাম, আচ্ছা। বিপিওতে চাকরি করতাম, সেলস, ইউরোকাফক্সের সেলসম্যান ছিলাম। তো এরকম করে করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। তারপরে আমি আবার বিপিওতে, গ্র্যাজুয়েশন এইভাবে কমপ্লিট হলো, কিন্তু আমি বিপিও সেক্টরে চাকরি করছি। সেখানেও না একটা রেলের কানেকশন আছে। আচ্ছা, কেমন? রেলের কমপ্লেন নাম্বার 139-এর নাম শুনেছি আমরা সবাই। হ্যাঁ, হ্যাঁ। তো আমি না ওই 139, যেটা প্রাইভেট, এটা আচ্ছা, সরকারি আচ্ছা, নয়, তো 139-এ আমি চাকরি করতাম। ওকে। প্রচুর কল প্রেশার ছিল, এমন মানে অবস্থা ছিল, সারা দিনে 9 ঘন্টা শিফট ছিল, 5 থেকে 8 মিনিট ব্রেক, আচ্ছা। আর কোনো ছুটি নেই। দুর্গাপুজো, 15ই আগস্ট, গান্ধী জয়ন্তী, কোনো ছুটি নেই, এবং ওখানেও শিফট। আচ্ছা। তো একদিন রাত্রিবেলা আমি ডিনার করে, অফিসে নাইট শিফট চলছিল, তো আমার তখন গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা। তো ফোনে কথা বলছি, তো গার্লফ্রেন্ডের বোনের যে বয়ফ্রেন্ড ছিল সে শুনলাম পুলিশে চাকরি পেয়েছে। আচ্ছা। আমি বললাম আচ্ছা, এই পুলিশে চাকরি পায়, অনেকে শুনি স্কুল টিচার, আমি চাকরি বলতে স্কুল টিচার আর পুলিশ এগুলো সাধারণত শোনা যেত। হ্যাঁ। আমি বললাম এগুলো পায় কীভাবে, কী করতে হয়? আচ্ছা। আমাকে বললো জেনে বলবো। আচ্ছা। পরের দিন আমাকে জেনে বললো যে পড়তে হয়। আচ্ছা। এবং কী কী পড়তে হয় সে আবার পরের দিন জেনে বললো এই পড়তে হয়। তখন আমি একটা বইয়ের দোকানে গিয়ে বিভিন্ন বই আমি ঘাঁটা শুরু করলাম। ঘেঁটে দেখলাম যে বেশ টাইম টেকিং ব্যাপারটা, এরকম হট করে আমি বই পড়লাম হবে না। তো
তাও চাকরি তখন আমার চলছে, প্লাস আমি বই পড়ছি, টাইম পেতাম না, মানে চাকরি ঘুম আবার চাকরি, চাকরি ঘুম, মানে অফিস ঘুম খুবই আবার struggle। অফিস। তারপরে ভাবলাম কি এদিকে টাকা পয়সারও দরকার, আবার লাইফে কিছু করতে হবে, কারণ ওখানে না 3800 টাকা মাইনের চাকরি আচ্ছা। করতাম। তো 3800 টাকায় ঠিক চলতো না। আমি ভাবলাম এবার 3800 টাকাও সেই টাইমে আমার কাছে অনেকটা। আমি ভাবলাম যে পড়াশোনাও করতে হবে, চাকরিও করতে হবে, যে কোনো একটাকে আমার বেছে নিতে হবে। আমি হয় ভালো মতো চাকরি করব, আর না হলে ভালো মতো পড়বো। তো আমি প্রাইভেট জব ছেড়ে দিলাম এবং ভালো মতো পড়া শুরু করলাম। সেখানে আমার পরিবার আমাকে খুব হেল্প করেছে, যে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে সেই টাইমে। তখনও পরিবারের একটু গ্রোথ হয়েছে। তো আমি রিস্ক নিয়ে পড়া শুরু করলাম। 2011-তে শীতকাল ছিল, আমি একটা ছেলের সাথে আমার দেখা হলো হঠাৎ করে একটা বইয়ের দোকানে। তো আমাকে বললো কী করছিস, আমি বললাম এই চাকরির জন্য চেষ্টা। তো বলে কেমনভাবে করছিস, তখন ও বললো আয় আমাদের বাড়িতে একবার আয়। গেলাম, দেখলাম আমি যেভাবে চেষ্টা করছি আর ও চাকরির জন্য অনেক দিন ধরেই করছে, ওটা সম্পূর্ণ আলাদা। আমি ভাবলাম আমার যে চেষ্টা সেটাতে না সাফল্য আসবে না, আচ্ছা। কারণ আমি অনেক হিউজ মানে একটা অঙ্ক করছি এক পাতা জুড়ে। আচ্ছা। ও আমাকে বললো যে ভেবে এইভাবে নয়, এইভাবে হবে না, একটা টিচার নিতে হবে তোকে। তো ও আমাকে গাইড করে, তারপরে আমি টিচারের কাছে যাই এবং পড়াশোনা শুরু করি। 2011-তে জানুয়ারি, সম্ভবত জানুয়ারি মাসে আমি পড়াশোনা শুরু করি। আর যে চাকরিটা আমি আজকে করছি সেটা হচ্ছে 2012 সালের ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন বেরিয়েছিল। মানে 1 বছরের আমার পড়াশোনায় আমি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছি। 1 বছর কিন্তু স্যার খুবই কম টাইম। খুবই কম টাইম, কিন্তু আমার জয়েনিং কিন্তু 1 বছরে হয়নি না। তার মধ্যে আমি 2011 থেকে শুরু করেছি পড়াশোনা। 2012-র যে চাকরিটা করছি 2012-তে ফর্ম ফিল আপ, আর আমি জয়েন করেছি 2015-তে। আচ্ছা। তার মানে 11 থেকে 15, এই 4 বছর। এই 4 বছর আমি নানা পরীক্ষা, অ্যাকচুয়ালি আমি রেলের জন্য পড়তাম না, আমি পড়তাম সিজিএল এর জন্য। আচ্ছা। তো তারপরে কি হলো, অনেক পাস করলাম, প্রচুর 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 প্রিলি পাস করছি, মেন পাস করছি। 2013 সালে একবার আমার সিজিএল হলো, পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেল, পুরো ভেঙে পড়লাম। তারপরে আমার একটা পোস্ট অফিসে চাকরি হলো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেটাও এসএসসি থ্রু। সেখানে গিয়ে আমি টাইপ টেস্ট করলাম, তখন আমার টাইপের স্পিড 34। তো টাইপিং পরীক্ষা দিতে গিয়ে দেখি মানে শুরু করে দিয়েছি, 1.5-2 মিনিট পর আমার মাথায় একটা ইয়ে আসলো, টুং করে একটা শব্দ হচ্ছে। কী হলো, তারপর দেখি একটা স্পেস পড়েনি, স্পেসটা খারাপ। দুঃখ তেমন একটা হয়নি, কারণ আমি জানি আমি 2013-র আমার সিজিএল হয়ে গেছে। সেই এরকমভাবেই আমার জার্নি শুরু হয়েছে। তারপরে আমি ভাবিনি রেলে ঢুকবো, ভেবেছি সিজিএল হয়ে গেছে যখন, সিজিএলে আমি জয়েন করব। তো এইভাবে বিভিন্ন পরীক্ষা পেয়েও না পেয়েও তারপরে এসে আমি একদম ফাইনালভাবে রেলে জয়েন করি। খুবই ভালো লাগলো আপনার এই যে জার্নি, এটা অ্যাকচুয়ালি অনেকের জন্য একটা মোটিভেশনাল একটা স্টোরি। কেননা যেটা আপনি বললেন অবশ্যই ঠিক, যে পরিশ্রম সবাই করেন বা স্ট্রাগল করেন, কিন্তু সেভাবে সাকসেস পায় না কেউ, আবার কেউ কেউ পেয়ে যায়। কিন্তু পরিশ্রমটা ঠিকভাবে যদি করা হয় বা সঠিক গাইডেন্সটা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে সাফল্যটা নিশ্চিত। একদম। ওকে। আমাদের না একটা প্লাস পয়েন্ট ছিল, আচ্ছা। আমাদের টাইমে সোশ্যাল মিডিয়াটা অতটা অ্যাক্টিভ হয়নি। একদম। এইটা একদিকে মানে আমরা যেভাবে এখনকার স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়ার সাথে নিজেদের মানে এমনভাবে জড়িয়ে ফেলছি যে আমাদের হিউজ টাইম ওখানে যাচ্ছে। এর একটা পজিটিভ দিক আছে, যেমন কি ইউটিউবে এখন এত চ্যানেল আছে পড়াশোনার জন্য, এত কম্পিটিটিভ মানে স্যারকেও পাওয়া যায় যারা আমাদেরকে পথ দেখায়, সেটা একটা প্লাস পয়েন্ট আছে। কিন্তু সেগুলোর সাথে এঙ্গেজমেন্ট আমার মনে হয় খুবই ভালো, সেটা আমরা পাইনি। কিন্তু আরেকটা আছে, আমরা খুব সময় নষ্ট করি ফেসবুক, ইউটিউবেও, এখন তো আবার রিলসে বিভিন্ন রকম, টিকটক নেই যা আগে ছিল। তো ইয়াং জেনারেশন যারা এই চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছে, আমি বলবো তারা যাতে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার থেকে নিজেকে মানে খুবই যদি যতটা কম পারা যায় সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা যায়, তাহলে কি হবে, টাইম বের করা যাবে। এটা পুরো টাইমের খেলা। আমার নিজে স্টাডি এবং আমার এক্সাম দেয়া, নিজেকে তৈরি করা, এই টাইমটাকে মানে উপযোগী করতে হবে, কাজে লাগাতে হবে। একদমই, আপনি যেটা বললেন খুবই ভালো সবার জন্য, যারা কম্পিটিটিভ
পরীক্ষার প্রস্তুতি যারা যারা নিচ্ছে সবার জন্য এই কথাগুলো কিন্তু সবারই কাজে লাগবে। তার কারণ যারা পরীক্ষা দেবে তারা কিন্তু অনেকেই সঠিক গাইডেন্সটা পাচ্ছে না, বা অনেকেই রিলসে জড়িয়ে পড়ছে। সেইটা খুবই একটা খারাপ, অবশ্যই একটা খারাপ দিক। আবার যেটা আপনি বললেন সোশ্যাল মিডিয়া কানেকশনটা ভালো দিকও, আবার খারাপ দিকও, যে যেভাবে নিতে এবার পারে ইউটিলাইজেশনটাকে ঠিকঠাক ঠিকঠাক করতে করতে হবে। হবে। এই যে আপনি আপনার যে পোস্টটা এখন টিআইতে, অর্থাৎ ট্রাফিক ইন্সপেক্টর, এই যে আপনার পোস্টের রোলটা কি আছে বা রেসপন্সিবিলিটি যদি বলি আমরা? টিআই আমি মানে এখন যে টিআইটা রয়েছে আমি এখন ডিভিশনে রয়েছে। আচ্ছা একটা ডিভিশন অনেকগুলো সেকশন নিয়ে তৈরি হয়। আচ্ছা স্যার, একটু ইন্টারাপ্ট করবো, সরি। প্রথমে যেটা জিজ্ঞাসা করবো, এই যে পোস্টটায় আপনি গেছেন, তার আগে আপনার কি পোস্ট ছিল? মানে রেলে প্রথমে যখন আপনি জয়েন করেন। আমি রেলে জয়েন করি স্টেশন মাস্টার হিসেবে। ওকে। স্টেশন মাস্টার হিসেবে আমার জার্নি শুরু হয়। স্টেশন মাস্টার ইন্ডিয়ান রেলের এমন একটা ইম্পর্টেন্ট রোল যেটা ছাড়া রেল চলাচল সম্ভব হয়। একদম। আমাদের ফিল্ডের একদম টপ এবং যার দ্বারা রেল সঞ্চালিত হয় তিনি হলো স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের প্রচুর রেসপন্সিবিলিটিস। তো অনেকগুলো স্টেশন নিয়ে একটা সেকশন হয় এবং এই সেকশনের ইনচার্জ হয় একজন টিআই, ট্রাফিক ইন্সপেক্টর। হ্যাঁ, অপারেটিংয়ের দিক থেকে। আচ্ছা এবার রেল তো অপারেটিংয়ের ওপরেই ম্যাক্সিমাম চলে। এছাড়াও রেলের অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন এসএনটি আছে, ইঞ্জিনিয়ারিং আছে যেটা রেলওয়ে পথ তৈরি করে, আইওডাব্লিউ আছে মানে যেটাকে সিভিল, যেমন হচ্ছে কোনো বিল্ডিং তৈরি, প্ল্যাটফর্ম তৈরি, আইওডাব্লিউ। পিডাব্লিউআই আছে যারা পথ তৈরি করে, এসএনটি আছে যারা মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যারা হচ্ছে সিগন্যালিংটাকে দেখে। এবং এই সমস্ত কিছুকে এক জায়গায় করে ঠিকমতো রেল চলাচলের যোগ্য করে তোলা, সেটা একজন টিআইয়ের কাজ। আচ্ছা আচ্ছা। টিআইয়ের সাথে সাথে কি দেখছে? অ্যাকাউন্টস দেখছে, ম্যান পাওয়ার দেখছে, স্টেশন মাস্টার এবং অপারেটিং স্টাফদের ছুটি, তাদের যাবতীয় সব কিছু দেখছে। আমাদের কোনো রোস্টার নেই, আমাদের কোনো আওয়ারলি ওয়ার্ক নেই। আচ্ছা আমরা 24 ঘন্টা ডিউটি করি। আচ্ছা হ্যাঁ, তার মধ্যে ঘুম কি হয় না? হয়। আমি 3.5 বছর সেকশনাল টিআই ছিলাম, আচ্ছা। ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ পর্যন্ত তার সেই সেকশনের টিআই ছিলাম। এমন কোনো দিন হয়নি যে আমি ঘুমিয়েছি আমার ফোন আসেনি। মানে প্রচুর এই যে পোস্টটা আছে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, টাইমের ঠিক নেই। না, আমরা হলাম অফিসারের হ্যাঁ আই বলতে পারো। অফিসাররা যারা রয়েছে সে যেমন ডিআরএম, আমাদের অপারেটিংয়ের সিনিয়র ডিওএম বলা হয়, ডিভিশনাল অপারেশনাল ম্যানেজার। তো আমরা তাদের আন্ডারেই পড়ি। তো আমাদের এক্সট্রিম বস হচ্ছে সিনিয়র ডিওএম। তো সিনিয়র ডিওএমের চোখ আমরা। আচ্ছা একজন সিনিয়র ডিওএম পুরো অপারেটিংটাকে চালনা করে এবং আমরা হলাম তার চোখ। কোনো জায়গায় কোনো ফাঁক নেই তো, কোনো জায়গায় ট্রেন লস হচ্ছে না তো, মানে টাইমিং লস হচ্ছে না তো, পাংচুয়ালিটি যেটা আমরা খুবই চেষ্টা করি, প্লাস সেফটি। একটা ট্রেন স্টার্ট থেকে শুরু করে তার ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত তাকে একদম সেফলি পৌঁছানো, যাতে সেফটি ভায়োলেশন না হয়, তার জন্য হিউজ রুল রয়েছে যেগুলো আমাদের আমরা দেখি যে ঠিকঠাক মানা হচ্ছে কিনা। আমরা সেগুলোকে কাউন্সিলিং করাই স্টেশন মাস্টারদের মধ্যে, পয়েন্টসম্যানদের মধ্যে, গেটম্যানদের মধ্যে, শান্টিং মাস্টার রয়েছে, শান্টিং স্টাফ রয়েছে, তাদের সবাইকে আমরা কাউন্সিলিং করাই বিভিন্ন ধরনের, আমাদের যাতে সেফটি ভায়োলেশন না হয়, প্লাস আমাদের পাংচুয়ালিটি মেনটেন হয়। তো এইগুলো দেখাশোনা আমাদের করতে হয় অন বিহাফ অফ সিনিয়র ডিওএম। তার মানে আমরা যেটা ভাবি যে স্টেশন মাস্টার বা টিআই এর রোল বেশি না বা কাজ সীমিত থাকে, কিন্তু এটা না, সারাদিন আপনাদের বিভিন্ন রকম টাস্ক তার মানে থাকে, সারাদিন খুবই ব্যস্ততার ভিতরে একটা জীবন চলে। আর এখন তো মানে মানুষজন খুব অ্যাক্টিভ। কোথাও যদি ময়লাও জমে থাকে, আমাদের ইস্টার্ন রেলে নতুন রয়েছে যে 30 মিনিটের মধ্যে অ্যাকশান নেওয়া হবে, আপনি এইখানে ফোন করুন, 30 মিনিটের মধ্যে সেই ময়লা সরে যাবে। তো এইগুলো দেখাশোনা সবই কিন্তু করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে শিয়ালদা ডিভিশনে যে আপনার পোস্টিংটা হয়েছে, ওখানকার এনভায়রনমেন্ট কেমন বা ওখানকার অভিজ্ঞতাটা আপনার কেমন? দেখবে যে কোনো জায়গায় যখন পোস্টিং হয় নতুন, তখন না সমস্ত কিছু নতুন মনে হয় এবং এতটা কমপ্লেক্স জিনিস একটা রেল, তো
তো সেখানে মনে হয় কি নিজেকে আমি পারবো। তারপর কখন যে অ্যাকুমুলেটেড হয়ে যাই ওটার সাথে, সিস্টেমের সাথে নিজেকে কিভাবে জড়িয়ে ফেলি, তো একটা অফিস কালচারই হয়ে যায়। সেখানে আর না অন্য কোনো সময় দেওয়ার মতো সময় থাকে না। একদমই তাই। তো অফিস কালচারটা না পুরো ওয়ার্ক রিলেটেড। হ্যাঁ, সঙ্গে বন্ধুত্ব, সঙ্গে অন্যান্য স্টাফ কলিগ এবং যত সাবঅর্ডিনেট আছে সবার সাথে আমাদের সবারই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। মানে এরকম নয় যে আমরা কাজ ফাঁকি দিয়ে বন্ধুত্ব করছি, আমাদের এটা অ্যালাউ হবে না এবং আমরা চাইলেও পারবো না। এতটাই ফাস্ট কাজ, এতটাই মানে ইম্পর্টেন্ট দায়িত্ব আমাদের উপর দেয়া থাকে, তো আমরা না ওই 2 মিনিটও নষ্ট করতে পারবো না। আমরা যেমন রেলওয়ে কন্ট্রোল আছে, কন্ট্রোলার যারা আছে আমাদের ইকুইভ্যালেন্ট টিআই, আমাদের অ্যাকচুয়ালি টিআই পোস্টটা আগে ছিল হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস থেকে টিআই এবং কন্ট্রোলার নেওয়া হতো। তো আমি কন্ট্রোল অফিসেও তার যে ব্যস্ততা দেখেছি, এত লোক কাজ করছে, সবাই ব্যস্ত। তো ওয়ার্ক কালচারটা খুব সুন্দর রেলের, ব্যস্ততার মধ্যে আপনাকে রেখে দেবে এবং আপনার নিজেকে এই চ্যালেঞ্জগুলো নিতে খুব ভালো লাগবে। আমি একটা কাজ করছি, আমার দ্বারা কোনো একটা কাজ হচ্ছে, আমার দ্বারা একটা সেকশন চলছে, ডিভিশন চলছে, এত মানুষ তার গন্তব্যে পৌঁছাচ্ছে, অফিস যাচ্ছে, কেউ ছুটিতে ঘুরতে যাচ্ছে, হাসি মুখে তারা পৌঁছাচ্ছে। তারা তো জানে না কিভাবে রেল চলছে, কিন্তু আমরা তাদেরকে সেফলি পৌঁছে দিচ্ছি। এই একটা ট্রেন স্টার্ট থেকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর পর যে একটা আনন্দ হয়, সেটা অন্যরকম, যে আমি আমার কাজটা সম্পূর্ণ করলাম। আচ্ছা, তো স্যার আপনি যে এই পদে আছেন, এই পদে তো অনেকদিন আপনার হয়ে গেল, এই পদে কাজ করতে করতে আপনার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে এবং চ্যালেঞ্জেস তো অনেক এসছে জীবনে বা এই পোস্টে থাকাকালীন। তো এমন কিছু চ্যালেঞ্জেস আপনার কি এসছে এই পোস্টে যেগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জেস, সেগুলো আপনি ফেস করেছেন এবং সেগুলোকে কাটিয়েছেন চ্যালেঞ্জেসগুলোকে? অনেক চ্যালেঞ্জেস এসছে। যেমন কি রেলের জমিতে প্রচুর লোক থাকেন এবং ব্যবসা করেন। আচ্ছা। রেলের জমিতে প্রত্যেক স্টেশন, আমাদের ডিভিশনে দেখবে প্রত্যেক স্টেশনে প্রচুর পরিমাণে আমাদের এনক্রোচমেন্ট রয়েছে। এবার আমরা যখন রেলের কিছু কাজ করতে যাই, ধরুন আমরা একটা লাইন বাড়াবো, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সরে যেতে হবে, কিছুতেই মানবে না, সরানো যাবে না। তাদেরকে রেলের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমি স্টেশনকে বাড়াতে চাইছি, স্টেশনকে লম্বা করতে চাইছি, স্টেশনে প্যাসেঞ্জারদের জন্য আরেকটু স্পেস করতে চাইছি, শেড লাগাতে চাইছি। তো সেক্ষেত্রে না দোকানদারদের উঠে যেতে হবে। এবার এই দোকানদাররাও আমাদের এই ভারতের নাগরিক, এবার কোথায় যাবে এই প্রশ্ন তুলে দেয়। তো আমাদের প্রোগ্রাম থাকে ইভিকশন প্রোগ্রাম। তো ইভিকশন প্রোগ্রাম আমার একবার বিরাটিতে ফিক্সড হয়েছিল, প্রত্যেক স্টেশনেই হয়। তো সেখানে আমি গিয়েছিলাম উচ্ছেদ হবে বলে। তো কে জনগণকে বলে দিয়েছে, আমাকে দেখিয়ে দিয়েছে, বলছে ওই ভদ্রলোক সব করাচ্ছে। আচ্ছা। এবার সমস্ত রাজনৈতিক দলের লোকজন পতাকা নিয়ে আমাকে ঘিরে ধরেছে, ইভেন আমার বাড়ি পর্যন্ত লোকজন চলে এসছে যে আমি করাচ্ছি, কিন্তু অন্যের জমিতে রয়েছে, ডেভেলপমেন্টে বাধা হচ্ছে। তো ওদেরও সাহায্য না হলে আমাদের রেল এগোবে কী করে? সকলের সাহায্য চাই। রেলও চায় না যে মানুষজন কর্মহীন হয়ে যাক, মানুষজন গৃহহীন হয়ে যাক, কিন্তু রেলের তো ডেভেলপ দরকার। রেলের ডেভেলপ মানে দেশের ডেভেলপ, দেশের ডেভেলপ মানে দশের ডেভেলপ। একটা ডেভেলপমেন্টে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। কখনো কখনো জনসাধারণের দিকে চিন্তা করে আমাদের বা গভর্নমেন্টের এমন পদক্ষেপ নিতে হয় যেগুলো কিছু মানুষের হয়তো খারাপ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বেশি সংখ্যক মানুষের ওটা উপকৃত হবে বা কাজে লাগবে। যে কোনো ডেভেলপমেন্টের না দুটো সাইড থাকে, যে কোনো ডেভেলপমেন্টের। একদমই তাই। যেমন আমাদের এই কম্পিউটার যখন এসেছিল, কত লোক কত বিক্ষোভ করেছিল, না আমার কাজ চলে যাবে, এই হবে ওই হবে। তো রেলেও ডেভেলপ যদি কিছু করে তখন মানুষজন বলছে না আমরা কোথায় যাবো, কিন্তু কিছু না কিছু তৈরি হয়, পরিবর্তন দিয়েই সমস্ত কিছু তৈরি হয়। পরিবর্তন সবসময় স্বাগত। ওকে, তো স্যার আপনি তো বলছেন যে আপনার ডে শিফট নাইট শিফট দুটোই ছিল। ওটা স্টেশন মাস্টার। আচ্ছা, তো সেদিক থেকে যদি আমি দেখতে চাই যে ধরুন যে আমাদের দর্শককে তাহলে এটা একটু বলুন যে স্টেশন মাস্টার পদে বা রেলের বিভিন্ন পদে যেগুলোতে ডে শিফটও আছে, ইভেন নাইট শিফটও আছে, তো কোন শিফটটা বেশি ভালো লাগে বা বেশি পছন্দের? এটা পছন্দের কিছু নয়। দেখুন 24 ঘন্টায় ট্রেন চলাচল করে,
এবং লোকাল যে সমস্ত আমাদের সাবারবান এরিয়া আছে, যেখানে রাত্রে লাস্ট ট্রেন আমরা বলি, লাস্ট ট্রেন মানে এরপরে আর ট্রেন নেই, আবার ফার্স্ট ট্রেন, তার মাঝখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা গ্যাপ পাওয়া যায়। এবং লোকে বলবে এই যে নাইট শিফট করছে, তাহলে এই 2.5 ঘন্টা 3 ঘন্টা এরা কি করছে? অনেকে বলে যে ঘুমিয়ে নিচ্ছে। অনেকের প্রশ্ন যে ঘুমিয়ে নিচ্ছে। না, ঘুমানোর জায়গা নেই। একটা ট্র্যাক, একটা ওয়েজ, মানে তার উপরে যেখান থেকে ট্রেন যাচ্ছে, তো সেখানে না সারাদিন ট্রেন চলছে, মেনটেনেন্সের জায়গা নেই, সময় নেই। ওই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা সেই টাইমে মেনটেনেন্স হয়। এবার মেনটেনেন্স হয় কি, আমি আসলাম মেনটেনেন্স হয়ে গেল এরকম নয়, মেনটেনেন্সের পদ্ধতি রয়েছে। আমি যখন মেনটেনেন্স করব সেই টাইমে যাতে কোনো ট্রেন না আসে, তার জন্য ব্লক নিতে হয়, প্রচুর রেজিস্টার মেনটেন করতে হয়, কারণ সেফলি আমার এখানে তারে কাজ হচ্ছে। আর এদিকে আমার ধরুন রাত্রিবেলা মালগাড়ির তো ওরকম কোনো শিফট নেই, লাস্ট মালগাড়ি ফার্স্ট মালগাড়ি, তখন যখন মালগাড়ি আসছে, এবার আমি একটা কাজ অ্যালাউ করেছি যে ওয়েছে রেকটিফিকেশন হচ্ছে। এবার দেখা যায় তখন ট্রেন আসছে, ট্রেনটাকে আটকাবে কে? যদি এমনি হতো, এই রেসপন্সিবিলিটিগুলো একটা স্টেশন মাস্টারের নিতে হয়। একে ব্লক দিয়ে আটকানো হয় যে আমার এই সেকশন থেকে এই সেকশনে আমার ওভারহেডে কাজ চলছে বা আমার লাইনে কাজ চলছে, তো এখন আমার ট্রেন চলবে না, ট্রাফিক ব্লক হয়ে গেল। আচ্ছা, তো ওই টাইমে কোনো ট্রেন থাকবে না, কিন্তু কাজ কিন্তু চলছে এবং মাস্টারকে সেই কাজ করাতে হচ্ছে, প্লাস মাস্টারের ওপরে জানাতে হচ্ছে। এরকম বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি থাকে, ঘুমানোর কোনো জায়গা নেই। আচ্ছা, ইভেন অনেকে শরীর খারাপ অবস্থায় আমি দেখেছি ডিউটি করছে, শরীর খারাপ হয়ে গেছে কিন্তু জ্বর, এমার্জেন্সি ডিউটি করছে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে কী হয়, তার যেমন একটা স্টেশন মাস্টার তার টিআইকে জানায় যে স্যার আমার শরীর খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে। টিআই তখন কী করে, যতক্ষণ মানে যত তাড়াতাড়ি সম্ভব আরেকজন ম্যান পাওয়ার জোগাড় করে তাকে রিলিফের ব্যবস্থা করে। এরকম নয় যে আমার 8টা, আমার দেখা গেল তার 10টা থেকে সকাল 7টা অবধি ডিউটি আছে, তো আমি তার মধ্যে শরীর খারাপ হলো আমি চলে আসলাম, এরকম নয়। বা আমার সকাল 7টা অবধি ডিউটি শেষ হয়ে গেল আমি চলে আসলাম, নয়। আমাকে রিলিফ দেবে যে, তাকে আমি কাজ বুঝিয়ে দেবো, কাজ বোঝানোর পর তারপরে হ্যান্ড ওভার এবং মেড ওভার হবে, তারপর বাড়ি আসা যায়। মানে খুবই কষ্টকর জীবন। অনেকে ভাবে যে রেলের চাকরি খুবই আরামের, সেটা একদমই না। না পুজো, না কোনো পরব, সব সময় দেখবেন ডিউটি। সাধারণ মানুষ তো পুজোয় আনন্দ ফুর্তি করে ট্রেন চড়ে ঘুরে বেড়াচ্ছেন, আর রেলের লোকরা কিন্তু তখনও সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো স্যার, আমাদের দর্শকরা এটা জানতে চান যে আপনি যে রেলে জব করছেন, প্রথমে যে পোস্টে আপনি নিযুক্ত হয়েছিলেন, কি এক্সাম দিয়ে আপনি ওই পোস্টে গিয়েছিলেন? হ্যাঁ, এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এনটিপিসি একটা এক্সাম হয়, এখানে অনেকগুলো পোস্ট একত্রিত হয়, যেমন রয়েছে গুডস গার্ড, স্টেশন মাস্টার, কমার্শিয়াল ক্লার্ক, মানে গ্র্যাজুয়েট লেভেলের নন টেকনিক্যাল পোস্টে অনেক কিছু আছে। ওখানেও ছিল এই ট্রাফিক অ্যাপ্রেন্টিস যেটা বললাম, এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এরকম বিভিন্ন। তো এরকম 6টা-7টা পোস্ট মিলে একটা এক্সাম হয়, এনটিপিসি বলা হয়। সেই এনটিপিসিতে আমি মানে প্রিলি, মেন, তারপরে সাইকো, এই 3টে এক্সাম দিয়ে আমি চাকরিতে জয়েন করেছি। ধন্যবাদ স্যার। এই এক্সামটা আপনি যেটা দিয়েছিলেন, এই এক্সাম দেওয়ার সময় আপনার কি কি স্ট্র্যাটেজি ছিল যেগুলো আপনি ফলো করেছেন? সেটা মানে মেহনত বলতে পারো, একাগ্রতা বলতে পারো, পড়াশোনা একদম নিখুঁত পড়াশোনা, আড্ডা নয়, কিছু নয়, শুধু পড়াশোনা। ত্যাগ করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে। ওই কয়েক বছরের ত্যাগে অনেক কিছুই, মানে দেখুন আমরা যে প্রচুর কিছু এরকম নয়, আমরা একটা দায়িত্ব নিয়েছি এবং আমরা এখানে পৌঁছাতে চেয়েছি। এরকম নয় যে আমি আরবপতি হয়ে গেলাম। আমি বলবো না যে সবাইকে যে সবাই চাকরির জন্যই ভাবো, বা তোমাদের ন্যাক কী আছে সেটা ভাবতে হবে। যারা সরকারি চাকরি করতে চাইছেন, দেশের জন্য ভাবতে চাইছেন, হ্যাঁ অবশ্যই ভালো। তো নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে গেলে আমাকে নিজেকে টাইম দিতে হবে। ওই কয়েকদিন আমার একটু আড্ডা বাদ, শুধুমাত্র ফোকাস পড়াশোনায়, কীভাবে এগিয়ে যায়। একদিন যদি কেউ পড়াশোনা মিস করে, একদিন, তাহলে কিন্তু 1000 জনের থেকে পিছিয়ে পড়বে। একদিন পড়াশোনায় যদি কেউ ফাঁকি দেয়, 1000 জন তাকে এগিয়ে চলে যাবে।
আমাদের পোস্ট কত থাকে অল ওভার ইন্ডিয়াতে? একটা এনটিপিসি বেরোলে আমাদের টাইমে অনেকটাই ছিল, 4,000 বা 6,000, আচ্ছা, অনেকটাই ছিল। এখন এতটা থাকে না। ওভারঅল নিয়ে 2,000 যদিও ইয়েতে হয়, পোস্ট বেরোয়, এখন 600, 700, 500 এরকম। তো ভাবেন, আপনি যদি একদিন ফাঁকি দেন, আপনাকে 1,000 জন ক্রস করে চলে যাচ্ছে। আপনাকে আবার কিন্তু তাদেরকে ধরতে হবে, আরও বেশি মেহনত করতে হবে। দেখা গেল আপনাকে যে 1,000 জন ক্রস করে চলে গেছে, তারা ফাঁকি দিচ্ছে না, তাকে কি করে ক্রস করবেন? তো কোনোভাবে ফাঁকি দেওয়া চলবে না। স্যার অনেকেই বলেন যে কম্পিটিটিভ পড়বো, বাড়িতে পড়ে নিচ্ছি, বাড়িতে পড়ে প্রিপারেশন নেব এবং পরীক্ষা দেবো, হয়তো চাকরি পেয়ে যাব। হুম তো সেই দিক থেকে দেখতে গেলে হুম কম্পিটিটিভ এক্সামটা কি এতটা ইজি যে বাড়িতে পড়ে বা মানে সেলফ স্টাডি করে ওটা সম্ভব, নাকি কোনো প্রপার কোচিং সেন্টারে পড়ে তারপরে ওটা পড়া সম্ভব? কোনটা হেল্পফুল? কোনো যখন রোগ হয়, আমরা কিন্তু মানে ওষুধের দোকানে গিয়ে ইচ্ছে মতো ওষুধ খেতে পারি না। না, কিন্তু আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। একদম ডাক্তার আমাকে সাজেস্ট করবে এই ওষুধটা এই টাইমে দিনে এতবার খেতে হবে। একদমই তাই। তারপর একটা কোর্স থাকে, সেই কোর্সটাকে করতে হবে, তাহলেই আমরা রোগমুক্ত হই। সেরকমই একজন কোচিং সেন্টার দরকার, একজন গাইড দরকার, একজন মাস্টার দরকার। অর্জুনকেও কিন্তু শ্রীকৃষ্ণ গাইড করেছিল, তারপরে সে অর্জুন। একদমই তাই। দ্রোণাচার্যও ছিল একজন কোচ। তো কোচিং আমাদের দরকার। কোচিং একজন ডাক্তারের মতো কাজ করে এবং তার দেয়া সাজেশন ওষুধের মতো কাজ করে। কিন্তু তোমাকে কখন কোন ওষুধটা ডাক্তার সাজেশন অনুযায়ী বলেছে সেটা তোমাকে টাইম মতো নিতে হবে, সেটা নিজের মেহনত। নিজের মেহনতটা সঙ্গে কোচিং, দুটোই ইম্পর্টেন্ট। স্যার কোন কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত? প্রত্যেকটাই, কাউকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে না, নিজেকে আপডেট রাখাটাই মেন। এমন কিছু মানে এর তো কোনো সিলেবাস নেই, না। এটা ভাস্ট সমুদ্রের মতো আমাদের জ্ঞান অর্জন করতে হয়, তাহলে প্রচুর জ্ঞানী হয়ে যায় এরকম নয়। হ্যাঁ, যেমন জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দৈনন্দিন জীবনে যেমন কত কিছু ঘটছে সব কিছু অবগত হতে হয়। এরকম নয় যে আমি বইয়ের ভিতরে ইতিহাস পড়ে যাচ্ছি, ভূগোল পড়ে যাচ্ছি, আর ইন্টারন্যাশনালে কী হচ্ছে আমার কোনো জ্ঞান নেই, আমি শুধু বইয়ের রয়েছি, হবে না। আমাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা, সমস্ত কিছু আমাদের জানতে হচ্ছে। যেমন বৈঠকগুলো হয়, G20, ইউএনের বিভিন্ন বৈঠক, সমস্ত সম্পর্কে আমাদের অবগত থাকতে হয়, সমস্ত কিছু পড়তে হয়। রুটিন করে একটা কোচ যেমনভাবে বলবে সেইভাবে যদি আমরা চলতে পারি, তো আমরাও চাকরির ক্ষেত্রে বিরাট কোহলি হতে পারি। কিন্তু একজন ভালো কোচ দরকার অবশ্যই, আর নিজের পরিশ্রম। স্যার যারা যারা এখন সবে সবে রেলওয়ে প্রিপারেশন যারা যারা নিচ্ছে, তাদের জন্য আপনার একটা পরামর্শ যদি দিয়ে দেন, বা কিছু পরামর্শ যদি দিয়ে দেন। আচ্ছা, টার্গেট ফিক্স রেলওয়ে, ওকে, সিলেবাস জানলাম, একজন গাইড বা একজন মেন্টরকে ধরলাম, বা কোনো কোচিং সেন্টার বা কোনো মাস্টারকে ধরলাম, তার সাজেশন ফলো করা এবং নিজেকে সময় দেওয়া বইয়ের সাথে। বই পড়ে যাও, শুধু বই পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, সাকসেস অবশ্যই হবে। এই যে আমরা না ভয় পেয়ে যাই, হ্যাঁ 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, ওটাই স্যার অনেকেই ভয় পেয়ে যায়। এই 1 কোটি ফিল আপ হয়েছে, আমার 1,000টা পোস্ট, আমি কী করে পাবো? প্রথমেই ভেঙে পড়ে যায়। কিন্তু বিশ্বাস করো, 1 কোটি ফর্ম ফিল আপের মধ্যে যাদের মধ্যে কম্পিটিশান হবে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 10 লাখ লোকের মধ্যে কম্পিটিশান হয়। আমাদের টাইমে অতও হতো না। আমাদের টাইমে আমার যেহেতু 11 ইয়ার হয়ে গেছে সার্ভিসে, তো 10 বছর আগে আমাদের ফর্ম পড়তো ওরকম, আমাদের কম্পিটিশান হতো 25,000 50,000 লোকের মধ্যে, মানে যারা পড়াশোনা করছে এবং নিজেকে তৈরি করে রেখেছে তাদের মধ্যে কম্পিটিশান হয়। পরীক্ষার হলেও অনেকগুলো নীতি থাকে, সেখানেও কিছু ভুল হয়ে যায়, সেখানে একজন আগে চলে যায়, একজন পেছনে চলে যায়, এই কম্পিটিশান হলো এটা। তো
তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 10 লাখের মধ্যে কম্পিটিশন, 1 কোটি ফর্ম জমা পড়েছে, মানে 1 কোটি আমার কম্পিটিটার নয়, 1 কোটির কম্পিটিটার নয়। আর নিজেকে কখনো ভাববে না যে হবে না, ভাববে ওর হয়েছে, পাড়ায় তো কারো না কারো দেখছে হচ্ছে, ওর হয়েছে আমারও হবে, কেন হবে না? একই জলবায়ু, একই বাতাস, একই জল, একদম একই জায়গায় মানুষ হয়েছি, তো একই রক্ত গায়ে, তার হয়েছে আমার হবে। শুধুমাত্র কি করতে হবে? আমাদের পরিশ্রম করতে হবে। একদমই তাই স্যার। তো স্যার যেটা আপনি বললেন পরিশ্রমের কথা, সেক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো যে ডেলি রুটিন কেমন হওয়া উচিত একজন অ্যাসপিরেন্টের? আচ্ছা, নিজেকে সাজাতে হবে সেটা। অনেকে আছে রাত জেগে পড়তে পারে, যেমন আমি রাত জাগতে ভালোবাসি, যেটা আমার পরবর্তীকালে আমার জবেও কাজে লেগেছে। আমার নেচার অফ জবে নাইট ডিউটি ছিল। তো গ্রুপ স্টাডি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সপ্তাহে 1 দিন অন্তত গ্রুপ স্টাডি দরকার আছে। সারা সপ্তাহে আমি যা পড়লাম, আর একজন যে পড়লো, আর একজন যে পড়লো, সবাই এক জায়গায় এসে সেখানে আচ্ছা, ডিসকাস হলে কি হয়? ব্রেনে থেকে যায়, ভোলে না। শুধুমাত্র স্টাডি করলে না, অনেক সময় পরীক্ষায় গিয়ে ভুল হয়, কনফিউশন সৃষ্টি হয়, কিন্তু গ্রুপ স্টাডিতে না সেগুলো ক্লিয়ার হয় এবং দীর্ঘদিন মাথায় থেকে যায়। তো গ্রুপ স্টাডি অবশ্যই প্রয়োজন। ওকে স্যার, গ্রুপ স্টাডি তো প্রয়োজন। আরও একটা জিনিস জিজ্ঞেস করব, যেটা মক টেস্ট কতটা প্রয়োজন? গ্রুপ স্টাডিতে মক টেস্টই হয়। আচ্ছা প্রথমে মক টেস্ট দিয়েই শুরু হয়। আচ্ছা আমরা যেমন করতাম কি, আমরা আজকে গ্রুপ স্টাডিতে বসলাম, তো আমি নেক্সট সপ্তাহে কোন কোন সাবজেক্টের উপর আমরা আলোচনা করব সেটা আগের থেকেই বলে দিতাম, যে আমরা ইতিহাসের অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা, ভূগোলের অমুকটা, বিজ্ঞানের অমুক চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। সবাই আমরা 1 সপ্তাহ ধরে পড়ব এবং যে যা পারবি ওই সাবজেক্টের মধ্যে কোশ্চেন তৈরি করে নিয়ে আসবি। আচ্ছা তাহলে আমার কি হচ্ছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রির আমার কাছে 50টা কোশ্চেন আমি তৈরি করলাম, আমার বন্ধু 50টা করলো, 50টা। ও 50টা করলো। এবার এখানে যখন আলোচনা করলাম, এবার ওই 50টা কোশ্চেন আমরা জিজ্ঞাসা করলাম, আলোচনা করলাম, আমরা 150টা কোশ্চেন শুধু ইতিহাস থেকে পেয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, তার মধ্যে কিছু কমন থাকবে, আমি ওইটা যে করেছি, কিন্তু এরকমভাবে প্রত্যেক সপ্তাহে এগোতেই থাকবে। টাইম ম্যানেজমেন্ট কি করে করবে স্টুডেন্টরা? ও, যেটা টাইম ম্যানেজমেন্টের কথাই বলছিলাম, অনেকে আছে যে রাত্রেবেলা জাগতে ভালোবাসে, দিনের বেলা একটু লেটে ঘুম থেকে ওঠে, তারা অ্যাকর্ডিং টু তার রুটিন সে সেইভাবে তৈরি করবে। আচ্ছা এর কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে আমাকে এই টাইম এটাই করতে হবে। যদি আমারটা জিজ্ঞাসা করো তুমি কি করতে, তা আমি লেট করেই উঠতাম, উঠে জিকে পড়তাম। এমন সময় হবে যে বই শেষ হয়ে গেছে, কিন্তু থামলে হবে না, আবার তৈরি করতে হবে। রিভিশন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মাথার থেকে আস্তে আস্তে ডিলিট হতে থাকে। রিভিশন চলবে। তো আমি যদি যেমন 10টা থেকে আমি 1টা পর্যন্ত জিকে পড়তাম, তারপরে একটু ব্রেক নিতাম, তারপরে আবার দুপুরবেলা ম্যাথ করতাম, তারপরে সন্ধ্যের পর থেকে আবার একটু ব্রেক নিতাম, সন্ধ্যের পরে ব্রেক নিয়ে আবার যখন পড়তে বসতাম তখন আমি ইংলিশ পড়তাম। এবং এবার দেখুন, আমার যে বন্ধুরা ছিল তারা ওই 10টা থেকেই কিন্তু শুরু করলো। এবার একসাথে আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একসাথে গ্রুপ স্টাডিতে পড়লাম, বা আমি বাড়িতেও পড়লাম। তারপরে খেয়ে দিয়ে সবাই ঘুমালো, আমি রাতে তাও পড়তে থাকতাম। আচ্ছা জি, রাতে এবার পড়লাম কি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম। রাতে আমি যে যে সারাদিন আমি পড়াশোনা করে বুঝতে পেরেছি যে কোন জায়গাটায় আমার একটু প্রবলেম আছে, এটা আরেকবার হলে ভালো হতো, আমি সেইগুলোকে রাত্রিবেলা আবার কভার করতাম। মানে নিজেকেই বুঝে নিতে হবে যে এটাতে আমি একটু উইক আছি, ওটা আমাকে আবার বুঝে নিতে হবে, মানে কি বুঝে যাবে অটোমেটিক, এটা একটা প্রসেস। নিজে শুরু করলে দেখবে কোথায় একটু কম হচ্ছে, কোথাও কম হচ্ছে, হয়ে যাবে। এবার অনেক সময় কি হয়, অনেকে আমরা চ্যাপ্টার ধরে শুরু করি, এই চ্যাপ্টার করতে করতে ধরুন আমরা পার্সেন্টেজ করতে 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 পরেরটাই গেলাম ও টাইমার করলাম, তারপরে গেলাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। এরকম বিভিন্ন করতে করতে আমরা যে প্রথমে কি করেছিলাম মনে হচ্ছে কি আমার আবার করতে হবে, আবার শুরু করলাম। তো এরকমভাবে করলে হবে না। প্রথমে অঙ্কটা যে শুরু করলাম আমরা চ্যাপ্টার ওয়াইজ শেষ করলাম, শেষ করার পর তারপর আমরা মিসলেনিয়াস করব। এখন তো প্রচুর
সাইট রয়েছে, বই রয়েছে, সেখানে মিসলেনিয়াস অঙ্ক যেখানে রয়েছে আমরা প্রত্যেক দিন এবার সেখানে করবো। এবার একটা মিসলেনিয়াস চ্যাপ্টার মানে ম্যাথ যদি শুরু করি, তাহলে দেখা যাবে আমাকে 100 রকম ম্যাথ আমার প্রত্যেক দিন আমার সামনে আসছে, আমি প্রত্যেক দিন আমি সলভ করছি। তাহলে কি আমার ডেইলি আমার পুরো ওভারঅল একটা ম্যাথের চ্যাপ্টার মানে ম্যাথের বুক ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। আর একটা যেটা বিষয় আছে স্যার, খুবই ওটাও গুরুত্বপূর্ণ, যেটা দর্শকরা শোনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছেন, যে এই যে পোস্টটা যেটা আছে ট্রাফিক ইন্সপেক্টর, এই পোস্টের পে স্কেলটা কেমন থাকে? পে স্কেল, এটা গ্রুপ সির চাকরি, গ্রুপ সির একটু টপ লেভেলের চাকরি। পে স্কেল এটা লেভেল 7 এবং শুরুতে 4200 গ্রেড পে দিয়ে শুরু হয়। এটা ভালোই, একটা চালানোর জন্য, সংসার চালানোর জন্য এবং নিজের শখ পূরণ করার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। তো স্যার, দর্শকরা এটাও হয়তো জানতে চাইবেন যে এই যে পোস্টটা আছে বা রেলওয়ে বিভিন্ন জবের ক্ষেত্রে স্যালারি ছাড়া আর কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যায়? প্রিভিলেজ, রেলে চাকরি করলে প্রিভিলেজ বলতে বছরে 3টে ঘুরতে যাওয়ার পাস পাওয়া যায়। হ্যাঁ, ছুটি কম থাকে কিন্তু 3টে পাস পাওয়া যায়। আমাদের রেলের অনেক জায়গায় হলিডে হোম রয়েছে, সেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়। সব থেকে বড় প্রিভিলেজ, আমি দেশের জন্য কাজ করছি, এটাই অনেক বড় প্রিভিলেজ আমার মনে হয়। এবং ইউনিফর্ম, একদম একটা ইউনিফর্ম শুধুমাত্র আমরা পুলিশ, আর্মি, বিভিন্ন যারা ফোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ভাবি যে ইউনিফর্ম তাদের আছে, কিন্তু একটা স্টেশন মাস্টার ইউনিফর্ম যখন আমরা পড়ি তখন কত দায়িত্ব যে আমাদের কাঁধে চলে আসে। হিউজ প্যাসেঞ্জার মুভমেন্ট, তাকে সামলানো মানে দারুণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো স্যার, এই যে পোস্টটা যেটা আছে ট্রাফিক ইন্সপেক্টর, এই পোস্টে বা রেলওয়ের বিভিন্ন যে সমস্ত পোস্ট আছে, এই পোস্টে ফিউচার প্রমোশন অপরচুনিটি কেমন আছে? এমএসিপি বলে একটা জিনিস থাকে, তো প্রমোশন নিয়ে আমার মনে হয় ভাবার দরকার নেই। প্রমোশন অবশ্যই আছে, কিন্তু ওটা মনিটারি প্রমোশন। যদি আমার পদকে আরও ওপরে যেতে হয়, আমাদের পরেই শুরু হয় অ্যাসিস্ট্যান্ট র্যাঙ্ক অফিসার, যেটা আমাদের আইআরটিএস আছে, ইউপিএসসির থেকে যারা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এক্সট্রিমলি ওপরে যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড অফিসার, সেখানে যাওয়া যায়, কিন্তু আমাদের তার জন্য এক্সাম দিতে হবে। আচ্ছা, মানে গ্রুপ বিতে যাওয়ার জন্য। আর এমনি প্রত্যেক বছর ইনক্রিমেন্ট এগুলো তো হতেই থাকে। প্রমোশন বলতে 10 বছর একটা এমএসিপি আছে, যেটা মানে লেভেল 6 থেকে 7 হবে, 7 থেকে 8 হবে, এরকম বিভিন্ন রকম আছে। কিন্তু যদি আমি আমার পোস্টকে হায়ার নিয়ে যেতে চাই, আমাকে এক্সাম দিতে হবে। এই পোস্টে কেরিয়ার গ্রোথ কেমন? কেরিয়ার গ্রোথ, রেসপন্সিবিলিটি গ্রোথ হয়। আচ্ছা, তুমি যত ওপরে যাবে তুমি তত রেসপন্সিবিলিটি তোমার কাঁধে আরও আসবে, এবং এবার তুমি ওপরে যাবে সেটার জন্য তোমাকে এক্সাম দিতে হবে। এটাই কেরিয়ার গ্রোথ, এটাই রয়েছে। এবং আমাকে এক্সাম দিয়েই আমাকে ওপরে উঠতে হবে, কারণ রেল তো এর মধ্যে প্রচণ্ড ইয়ে রয়েছে। আমি এমনিভাবে একটা রেসপন্সিবল পোস্টকে আমি যাকে তাকে তুলে দিলাম, ধরুন দেখুন ভালো মন্দ সবাই থাকে, তো ধরুন আমি কিছু জানি না বা আমি কোনো রকম চাকরি করলাম, স্কোপ কম, তাও কোনো রকম চাকরি করলাম, আমাকে একটা উচ্চ পোস্ট দিয়ে দিল, রেলের জন্য তো ভালো হবে না। তো রেলকে আমাকে এক্সাম দিয়েই উপরে উঠতে হবে, নিজেকে প্রমাণ করেই উপরে উঠতে হবে, কর্তব্য পালন করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। ওকে, তো স্যার, অনেকেই ভাবে যে এই যে রেলওয়ের জব, এটা নাকি খুবই কঠিন, মানে এই জব পাওয়া নাকি খুবই কঠিন, তার জন্য প্রচুর পরিশ্রম, আর অনেকে তো ভয় পায়, ম্যাক্সিমাম লোকে, কঠিনের জন্য। এটা কি এতটাই সত্যি যে খুবই কঠিন? জব পাওয়া অতটা কঠিন নয়, মানুষ চাইলে সবই পারে, কিন্তু জবটাকে পালন করা অনেকটাই কঠিন, অনেক দায়িত্ব। তো সেফটি ক্যাটাগরির জব, ভুল হলে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে রেলের ক্ষতি, জনগণের ক্ষতি, অনেক সময় আমরা দেখেছি প্রাণও চলে যায়। তো সেক্ষেত্রে রেলের জবটা এতটাই রেসপন্সিবল, জবটা পালন করা কঠিন। তো আমাদের অনেক রকম প্রসেস রয়েছে, যে আমি একা চাইলে ভুল হবে না। আমরা মেশিনের সাথে এমনভাবে ইন্টারলকড, আমাদের পুরো
যে নিয়মটা রয়েছে রেল চলাচলের, তো বিভিন্ন সিস্টেমেটিক ইন্টারলকিং সিস্টেমের মধ্যে রয়েছে। তো আমি চাইলেই ভুল করতে পারবো না, তো সেই জায়গার থেকে রক্ষা। তবে দায়িত্বটা অনেকটা বেশি। জব পাওয়া কঠিন নয়, একাগ্রতা দরকার, পরিশ্রম দরকার, ভালো কোচিং দরকার, বাস এটাই জব পাওয়ার, মানে আমাকে নিজেকে টাইম দিতে হবে, মূল মন্ত্র এটাই। জব পাওয়া কঠিন নয়, এটা ভুলে যাও। কেউ যদি ভেবে থাকো জব পাওয়া কঠিন, যে এত জনগণ রয়েছে ভারতবর্ষে, তার মধ্যে 4% সরকারি চাকরি করে তো পাড়ায় তাকালে দেখা যাবে অমুক দাদা হচ্ছে, তো চাকরি হয় না এরকম নয়, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করলেই হবে। সঠিক গাইডেন্স। গাইডেন্স তো অবশ্যই লাগবে। স্যার এই পোস্টে আপনার হিডেন চ্যালেঞ্জেস কিছু আছে বা রেলওয়ে জবে? হ্যাঁ, চ্যালেঞ্জ, প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জ আমরা ফেস করি। একটা ট্রেন যখন স্টার্ট হবে, গার্ড ড্রাইভার জোগাড় করা টাইম মতো, সেখান থেকে শুরু করে ট্রেনটাকে ডেস্টিনেশন অবধি পৌঁছানো, প্রত্যেক স্টেশনে হল্ট করা, প্যাসেঞ্জার ওঠা নামা, সমস্ত ইকুইপমেন্ট ওয়েল ওয়ার্ক করছে কিনা সমস্ত কিছু করে পাংচুয়ালিটি মেনটেন করে তার ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাদের চ্যালেঞ্জ আছে। মানে আমরা যেটা ভাবি যে ধরুন যে বারাসাত থেকে শিয়ালদা যাচ্ছি, 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টা অতিক্রম করে আমরা গেলাম, কিন্তু এই যে 1 ঘন্টা আমরা যাচ্ছি, এর পেছনে যে কত মানুষের হাত আছে, কত মানুষের অবদান আছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। প্রচুর। এই যে অনেকে দেখবেন আমার দমদমে সিগন্যালে দাঁড়িয়ে যায়, একটু সময় লেগে যায়, একদম একদম। এই যে দাঁড়িয়ে গেল না, এটা হচ্ছে সেফটির জন্য। আমার ওই দিক থেকে কোনো ট্রেন পাস হচ্ছে, আরেকটু এগিয়ে যাওয়া যাবে না, এটা বাইক নয় যে আরেকটু এগিয়ে যাই না, পুরো আমাদের মাপ রয়েছে, এটাকে অ্যাভয়েড করা যাবেই না, ভায়োলেশন করা যাবেই না, ভায়োলেশন করলেই অ্যাক্সিডেন্ট। তো আমরা মানুষকে মানে একদম সুরক্ষা দিতে আমাদের কিছুটা রিটেন হয়, প্রচুর ট্রেন চলে, তো অনেকে দেখবেন যে এই জিনিসটা বলে, আমি শুনেছি এবং নিজে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি, আবার দাঁড় করিয়ে দিল ট্রেনটাকে, আরে কাজ নেই, এই কম্বো নেই, ঘুমাচ্ছে না কি, এরকম অনেক টোনটিন হয়। তো এটা নয়, এটা আপনি যাতে ডেস্টিনেশনে একদম সেফলি পৌঁছাই তার জন্যই। এটা অনেক মানুষেরই কোয়ারি আছে, কেননা বিভিন্ন জায়গায় ট্রেন দাঁড়িয়ে যায়, যেমন আমাদের এই লাইনে দমদমে দাঁড়ায় অনেকক্ষণই, সেটা অনেক মানুষেরই প্রশ্ন। তবে আজকে মেবি ক্লিয়ার হয়ে গেল প্রশ্নটা। আচ্ছা, তো স্যার আপনি কম্পিটিটিভের প্রিপারেশন নিয়েছেন এবং এখানে তো অনেক ধরনের চ্যালেঞ্জেস, অনেক স্ট্রেস আপনার হয়েছে, সেগুলোকে কিভাবে আপনি ওভারকাম করেছেন? স্ট্রেস যেমন হয়েছে, প্রথম দিকে এরকম হতো যে যা এটাতেও হলো না, অল্প একটু নাম্বারের জন্য, তখন আমি দেখতাম যে কোন জায়গাতে আমি আরেকটু ডেভেলপ করতে পারবো, সেই জায়গাগুলোকে খুঁজে আবার সেখানে স্টাডি করতাম। তবে একটা জিনিস খুব ভালো হতো, যে দেখা গেল একটা রেজাল্ট বেরিয়েছে, 300 জনের হয়েছে আর কয়েক লাখ জনের হয়নি, তো আমি তো কয়েক লাখের মধ্যেই পড়েছি, কিন্তু আমি ওই 300 জনকে দেখতাম এর হয়েছে। এবার তার মধ্যে যদি চেনাশোনা কারোর নাম চলে যেত, আরও বেশি খুশি হতাম যে ওর হয়েছে মানে নেক্সট বার আমার হবে। এইটা আমার খুব মানে পজিটিভ দিক ছিল। আর আমি একদম পেসিমিস্ট নই, আমি একদম অপটিমিস্ট। আমি হেরে গেলেও ভাবি যে জিতবো, আর এটা সবার হওয়া উচিত। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু এটা হেরে গেলে আমাদের মনে করি যে শিখলাম কিছু একটা, নতুন শিখলাম, বা আমি নতুন কিছু শিখতে হবে জিততে গেলে। আমার মধ্যে কিছু একটা পটেনশিয়াল কম ছিল, তার জন্য আমার এটাতে হলো না। আমার থেকে বাকি যাদের নাম এসছে, আমার থেকে নিশ্চয়ই কিছু বেশি আছে, তার জন্য হয়েছে। তো সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করতাম। একদম। স্যার যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, রেল বলুন বা বিভিন্ন এক্সামে যারা যারা ফেল করেছে, তারা তো ডিমোটিভেট হয়েছেই এবং অনেকে ছেড়েও দিয়েছে, তো তাদের জন্য আপনি কি বলতে চান? হাল ছেড়ো না বন্ধু, ভালো মতো পড়তে থাকো, এটাই বলতে চাই। ওকে, কনসিস্টেন্সি ধরে রাখার জন্য কি করতে হবে? রেগুলার স্টাডি, জানা জিনিস আবার করতে হবে। তো স্যার আজকে আমাদের এই যে একটা আপনার যে গুরুত্বপূর্ণ টাইম আমাদের যে দিলেন, অবশ্যই আমাদের এই পডকাস্ট থেকে বিভিন্ন কম্পিটিটিভ যারা পড়ছে
বিভিন্ন অ্যাসপিরেন্ট দূর থেকে আমাদের ভিডিও দেখে, মালদা, মুর্শিদাবাদ, তারা অনেক কিছু জানতে পারলো যে রেলওয়ে এক্সামে কী করে পার্টিসিপেট করতে হয় বা কী করে চাকরি পাওয়া যায়, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কী করে পড়তে হয় বা সঠিক গাইডেন্স কী করে পাওয়া যায়। আপনি অনেক কথা বললেন যেগুলো অবশ্যই আমাদের নতুন যারা স্টুডেন্ট আছে তাদের খুবই হেল্প হবে। আর আপনি আপনার ভ্যালুয়েবল টাইম থেকে আমাদের জন্য একটু টাইম বের করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার এই যে জার্নি, জীবনের জার্নি আরও অনেক দূর যাক, সেটাই শুভকামনা করি। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আমাকে যেটা বললাম, আমি লাস্টলি বলতে চাই যে আমার মানে টাইম বের করা, আমি টাইম বের করলাম এই কারণে যে আমার দেশের প্রচুর ছেলে মেয়ে যাতে গাইডেন্স পায়। অনেকে আছে বললে না যে ছেড়ে দেয়, একদম একদম। 2-3টে পরীক্ষা দিলেও হলো না দেখে ছেড়ে দেয়। আমি বলছি ছেড়ো না, হবেই। এবং কোচিং এবং গাইডেন্স নাও। যেমন শুভেন্দু স্যার আছে, শুভেন্দু স্যারের তো প্রচুর স্টুডেন্ট চাকরি পায়, আমি দেখেছি। তো আমি এই কারণেই এসছি যে না বলে কিছু হয় না, না বলে কিছু হয় না, আমি পাবোই, এইটাই ভাবতে হবে। এটা ভেবে আমি যে মানে এখানে আসলাম যাতে এইটা দেখে অনেকে মোটিভেট হোক এবং চাকরি পাক, এইটা যদি হয় তাহলে আমার এখানে আসাটা সার্থক। সার্থক হবে। পড়াশোনা করে যাও, করতে থাকো, একদমই হাল ছেড়ো না। একদমই। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে যদি কারোর একটু হেল্প হয়, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইন ফিউচারে আমরা আরও এরকম পডকাস্ট আপনাদের জন্য নিয়ে আসব, যেখানে বিভিন্ন মানুষ থাকবেন যারা যারা জীবনে প্রচুর পরিশ্রম করেছেন এবং পরিশ্রমের ফলে তাদের জীবনে অনেক সার্থকতা এসেছে। তারা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন, সেরকম আমরা মানুষদের নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।